সরি। উৎসা কাঁপছে। ঐশ্বর্য এমনিতেই তাকে মেরেছে, এখন দেখা যাবে আবারও গাল চেপে ধরবে। আপনি ভালোবাসেন না, তাহলে কেন থাকবো বলুন তো? ঐশ্বর্য বিরক্তি নিয়ে বলে। জাস্ট শাট ইয়োর মাউথ। ঐশ্বর্য উঠে গিয়ে জানালা খুলে দেয়। চাঁদের বাইরে ছোট ছোট লাইটের কৃত্রিম আলো এসে রুমকে আলোকিত করে তুলছে। কি করছেন আপনি? যান আমার ঘর থেকে। ঐশ্বর্যের ঘোর লাগা কণ্ঠস্বর। উৎসা বেশ বিরক্ত হয়। একে তো গালে কপালে ব্যথা করছে, তার উপর এসব আজে বাজে কথা। সুইট হার্ট, তোমাকে মিস করছি। উৎসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। যত সব ঢং। উৎসা ভাবলেশীন ভাবে। হলে হতো, অন্তত আপনার থেকে তো মুক্তি পেতাম। ঐশ্বর্য বাঁকা হাসল। উৎসাকে আকাশ দেখিয়ে বলল, ওই যে দেখো আকাশ, ওর বুকে কিন্তু একটাই চাঁদ। আচ্ছা, চাঁদকে তো সবাই ধরতে চায়, কখনো কি পেরেছে ধরতে? আর আকাশ কি কখনো চাঁদকে ছেড়েছে? না তো। উৎসা ঐশ্বর্যের কথা কিছুই বুঝল না। ঐশ্বর্য ফের বলল, ঠিক তেমনই, তোমাকে আমি ছাড়ছি না সুইট হার্ট। উৎসা ফসে ওঠে। অসভ্য লোক একটা। উৎসা দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আপনি বের হন আমার রুম থেকে, আমি ঘুমাবো। ঐশ্বর্য শুনল না। কোনো ঘুম নেই, আজ আমরা রাত জাগবো। উৎসা চমকে ওঠে। কি? রাত জাগবো মানে? ঐশ্বর্য উৎসার কাছাকাছি গিয়ে ওর হাত ধরে টেনে জানালার পাশে নিয়ে এলো। আজ এখানেই থাকবো, কোনো ঘুম টুম নেই। উৎসা ঐশ্বর্যের কোনো কারণই বুঝতে পারল না। আকাশে বড় একটা চাঁদ উঠেছে, রূপালী থালার মতো চাঁদ। বিউটিফুল। ঐশ্বর্যের প্রশংসা শুনে নিষ্পলক তাকালো উৎসা। আপনি চাঁদের সৌন্দর্য দেখেন। ঐশ্বর্য মৃদু হাসল। আগে দেখতাম, মাম্মা থাকাকালীন চাঁদ রাত জেগে পার করতাম। মাম্মা সারা রাত জানালা খুলে বসে থাকতো। উৎসা ঐশ্বর্যের কথাগুলো মন দিয়ে শুনল। লোকটা যেমন দেখায় আসলে তেমন না। শুনো। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। উৎসা ভ্রু কুঁচকে নেয়। কি? ঐশ্বর্য উৎসার হাত টেনে কাছাকাছি নিয়ে এলো, কপালে গাঢ় একটা চুমু খায়। রেড রোজ যাওয়ার কথাটা আর কখনো ভাববে না, এটা আমার নিষেধ। উৎসা পিলে চমকে ওঠে। ঐশ্বর্য তাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করে না কেন? ভালোবাসেন? ঐশ্বর্য নাকচ করল। হুম। উৎসা বিগড়ে গেল। ফাজিল লোক একটা, সরুন। উৎসা চলে যেতেই ঐশ্বর্য হাত টেনে ধরে, বুক বরাবর টেনে নিয়ে এলো। ইয়াক, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। ঐশ্বর্য ভ্রুকটি করে নেয়। ঐশ্বর্য উৎসাকে জাপটে জড়িয়ে ধরে। ঘামের গন্ধ গায়ে মেখে নাও। উৎসা রাগে ঐশ্বর্যকে ধাক্কা দিল। সরুন, ঘুমাবো আমি। ঐশ্বর্য উৎসাকে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। কি করতে চাইছেন? ঐশ্বর্য ঠাস ঠাস করে 2-3টে চুমু খায়। উৎসা তবদা খেয়ে গেল। ঐশ্বর্য উৎসার চিবুকে হাত ছুঁয়ে বলে, রাত জাগতে হবে। উৎসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য বক্ষস্থলের মধ্যেখানে উষ্ণ ছোঁয়া দিতেই কেঁপে উঠল উৎসা। আপনি পাগল? অফকোর্স, এখনো ডাউট আছে? ঐশ্বর্যের বাঁকা হাসি রাগের কারণ হচ্ছে উৎসার। ঐশ্বর্য উৎসার বুকে মাথা রেখে নিশ্চুপ ভঙ্গিমায় শুয়ে রইল। তুমি কিছু বলবে নাকি আমি কিছু করব? আফসানা পাটোয়ারি রুমে এসে শহীদের ওপর রাগ দেখাতে লাগলো। মেজাজ বিগড়ে গেল শহীদের। আফসানের রীতিমতো তবদা খেয়ে গেল। কেউ তো তাকে গুরুত্বই দিচ্ছে না। সূর্যের তপ্তরশ্মি মুখে পড়তেই নাক মুখ কুঁচকে নেয় ঐশ্বর্য। মুখ দিয়ে বেরিয়ে এলো ছ শব্দটি। পাশের বালিশ টেনে মুখের ওপর চেপে ধরে ফের ঘুমানোর ট্রাই করলো ঐশ্বর্য। তৎক্ষণাৎ মস্তিষ্ক হানা দেয় উৎসার কথা। বিছানায় হাতড়ে উৎসাকে খোঁজার ট্রাই করলো, কিন্তু উৎসা বিছানায় নেই। ঐশ্বর্য উঠে বসলো। অ্যালার্ম ঘড়িতে দেখলো সবে 10টা বাজে। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে আওড়ালো, উফ, রেড রোজ আর একটু ঘুমাতে পারতে, কি দরকার ছিল এত সকালে উঠার? ঐশ্বর্য বেশ বিরক্তি নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো বাইরে যাওয়ার উদ্দেশ্যে। রান্নাঘরে সবার জন্য চা কফি তৈরি করতে ব্যস্ত উৎসা, কিন্তু মন তার অন্য কোথাও। এই তো ভোরের দিকে রুম থেকে বের হতেই আফসানা পাটোয়ারি আচমকা এসে উৎসাকে টেনে নিয়ে গেল। তার উপর ছুড়ে দিল বিশ্রী সব প্রশ্ন। কি করে এটা? কি
তুই বসতে পেয়েছিস যে যা ইচ্ছে করবি? উৎসাহ আফসানা পাটোয়ারির কথায় তবদা খেয়ে গেল। কি বলছো এসব মামি? আফসানা পাটোয়ারি শাসনের সহিতে বলে, একদম নেকামি করবি না। ঐশ্বর্যের সঙ্গে রাত কাটিয়ে খুব ভালো লেগেছে বুঝি, এখন ওকে পটানোর ধান্দা করছিস? উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আফসানার কথায় ভেতরটা কেঁপে উঠছে তার। মামি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর কখনো আমাকে এসব বাজে কথা বলবে না। আফসানা পাটোয়ারি উৎসার দিকে তেড়ে আসে। সেই মুহূর্তেই নিকি চলে এলো। মা স্টপ ইট! কি করছো তুমি? নিকিকে দেখে থেমে গেল আফসানা পাটোয়ারি। উৎসাহ দিকে আয়। নিকি উৎসাকে নিয়ে যেতে লাগলো। আফসানা চেঁচিয়ে উঠল, আর কতদিন বাঁচাবি তুই আর তোর ভাই ওকে? নিকি ফোঁস করে শ্বাস টেনে বলে, যতদিন তুমি এমন করবে ঠিক ততদিন আমরা ওকে বাঁচাবো। আফসানা পাটোয়ারি দাঁতে দাঁত চেপে সহ্য করছে। উৎসার ভাবনার মাঝে নিকি হাঁক ছেড়ে বলে, উৎসাহ বনু, সবাইকে চাগুলো দিয়ে দে। উৎসাহ ব্যস্ত হাতে চায়ের কাপগুলো নিয়ে রান্নাঘর থেকে বের হয়। এদিকে ঐশ্বর্য ঘুম থেকে উঠে ডিরেক্ট ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। ইতোমধ্যে বাকিরা উপস্থিত ছিল ওখানে, শুধু আফসানা পাটোয়ারি আর শহীদ বাদে। রিক ব্রো, ঘুম কেমন হলো? জিসান আর কি আর শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য বেশ ভালোই বুঝতে পারছে জিসান তাকে ঠিক কি বোঝাতে চাইছে, তবে ঐশ্বর্য কিছুই বলল না। হাত দিয়ে চুলগুলো ব্রাশ করতে লাগলো। চোখ ভর্তি এখনো ঘুম, তবে তার এখন ঘুমালে চলবে না। ড্রয়িং রুমে এলো উৎসাহ, হাতে তার চায়ের ট্রে। চোখ গেল সোফার দিকে। ঐশ্বর্যকে দেখে পিলে চমকে ওঠে তার। চোখাচোখি হয় দুইজনের। উৎসাহ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয়। রাতের কথা মনে পড়তেই সর্বাঙ্গ কেঁপে উঠল তার। ভাবতেই অবাক লাগছে, এই লোকটা সারা রাত বকবক করেছে, একটুও থামেনি। আশ্চর্য একটা মানুষ, এখন দিব্যি আয়েশ করে ঘুম থেকে উঠেছে। উৎসাহ এগিয়ে গিয়ে সবার হাতে চায়ের কাপ তুলে দিল। নিকি বলে, কি রে, ভাইয়ের কফি আনিসনি? উৎসাহ এক পলক ঐশ্বর্যকে দেখে বলল, আমি ভেবেছিলাম হয়তো ঘুম থেকে ওঠেনি, এক্ষুনি নিয়ে আসছি। উৎসাহ দ্রুত পায়ে রান্নাঘরে গেল। এদিকে ঐশ্বর্য উঠে আবারও দোতলার উদ্দেশ্যে রওনা দেয়। কিচেন ঘরে গেল নিকি, রুদ্র, কেয়া, জিসান। উৎসাহ সবাইকে একসঙ্গে দেখে ভ্রু কুঁচকে নেয়। কি হয়েছে? সবাই একসঙ্গে কিচেনে কি করছো? নিকি গলা খাকারি দেয়। শুনলাম কেউ নাকি কারোর জন্য একেবারে জার্মানি থেকে ছুটে এসেছে। আচ্ছা, ব্যাপারটা কি? উৎসাহ অস্বস্তিতে পড়ে গেল, কি বলবে বুঝতে। আমতামতা করে বলল, কি কি সব বলছো আপু? নিকি বুকে হাত গুজে দাঁড়ালো। রুদ্র ভ্রুকটি করে বলে, আচ্ছা, তাহলে তুই এভাবে বলবি না, তাই তো? উৎসাহ পিটপিট করে তাকালো। রুদ্র কেয়ার দিকে তাকালো। কেয়া বড়সড় টাসকে খেলো। এখন কি তাকে চেপে ধরবে নাকি? হোয়াট হ্যাপেনিং গাইস? তোমরা আমাকে ওভাবে কেন দেখছো? রুদ্র সুচালো দৃষ্টি ফেলে বলে, এই যে ফ্ল্যাটিং বাজ, তাড়াতাড়ি বলো তো ব্যাপারটা কি? রুদ্রর কথায় থতমত খেয়ে গেল কেয়া। আমি সত্যিই জানি না। নিকি তুড়ি মেরে জিসানকে কাটকাট কণ্ঠে বলে, এই যে ইংরেজ সাহেব, বলেন তো কাহিনীটা কি? জিসান কিছুই বলল না। সে যেন পণ করেছে একটা কথাও বলবে না। রুদ্র কেয়ার দিকে 2 কদম এগিয়ে যেতেই কেয়া পিছিয়ে গেল। ভয়ে হাত পা কাঁপছে। রুদ্র মনে হচ্ছে এক্ষুনি তাকে মেরে দেবে। ওদের বিয়ে হয়ে গেছে, গড প্রমিস। এর বেশি আমি কিছু জানি না। রুদ্র থমকে গেল। এদিকে কিচেনে মিহি প্রবেশ করছিল, কিন্তু বিয়ের কথা শুনে চক্ষু চড়ক গাছ। কার বিয়ে হচ্ছে? সবাই দরজার দিকে তাকালো। উৎসাহ শুকনো ঢোক গিলল। মিহি ভেতরে প্রবেশ করে, কেয়ার মুখের দিকে তাকায়। কি হচ্ছে এখানে? আর কে কার বিয়ে হচ্ছে? কেয়া কাচুমাচু করে বলল, অ্যাকচুয়ালি আমি বলছি। উৎসাহ মাঝখান থেকে বলে ওঠে। সবাই উৎসার মুখ থেকে শোনার জন্য তাকিয়ে আছে। উৎসাহ একে একে সব কিছু খুলে বলল সবাইকে। ঐশ্বর্য আর উৎসার বিয়ের কথা শুনে সবাই রীতিমতো নির্বাক, কারো মুখে কোনো কথা নেই। আচমকা নিকি চেঁচিয়ে উঠল, ও মাই গড, সত্যি ভাইয়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে? হে, আই এম সো হ্যাপি। মিহি কিছুটা ভাবনায় পড়ে গেল। ঐশ্বর্যের সম্পর্কে উৎসাহ যতটুকু বলেছে তাতে একটু ভয় আছে মিহি। কোথাও ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে দেবে না তো? আপু প্লিজ, তোমরা কেউ এখন বিয়ে নিয়ে আলোচনা করো না। রুদ্র আশ্চর্য হয়ে বলল, কেন বোন,
তুই আর ভাই বিয়ে করেছিস, এটা তো ভালো কথা। এটা লুকানোর কি আছে? উৎস মলিন মুখে আওড়ালো। ওইটা ঐশ্বর্য ভাইয়ের সমস্যা, কে জানি কি করছে অদ্ভুত। জিসান কিয়া খিলখিলিয়ে হেসে উঠল। জিসান বলল, তোমরা চলো, আমি সবাইকে বলছি কেন লুকাচ্ছে মিস বাংলাদেশি। সবাই জিসানের সঙ্গে বাইরে গেল। প্রায় দুপুর 1টার কাছাকাছি ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ঐশ্বর্য। মিস্টার রাজেশ চৌধুরী কল করেছে তাকে। হোয়াট আর ইউ ডুইং ঐশ্বর্য? তুমি বাংলাদেশ গেছো, তাও দুবার, আনটিল ইউ টেল মি। উফ, কাম ডাউন আঙ্কেল, ওয়াই আর ইউ প্যানিকিং সো মাচ? মিস্টার রাজেশ চৌধুরী হতাশ হলেন। ঐশ্বর্য, তুমি জানো তো ওই মহিলা ওখানে আছে, সো হাউ ক্যান ইউ গো? ঐশ্বর্য বাঁকা হাসল। প্রবলেম নেই আঙ্কেল, ওই মহিলাকে এবার আমি ঠিক করেই যাব। রাজেশ চৌধুরী ঐশ্বর্যকে নিয়ে টেনশনে পড়ে গেলেন। ছেলেটা তার বোনের একমাত্র ছেলে, সেই তো দায়িত্ব পালন করছে। যদি ঐশ্বর্যের কিছু হয় তাহলে সে সত্যি কষ্ট পাবে। ঐশ্বর্য আরও কিছুক্ষণ মিস্টার রাজেশের সাথে কথা বলল, অন্তত বুঝতে চাইল সে সেফ আছে। আপনাকে খেতে ডাকছে। রুমে প্রবেশ করে ঐশ্বর্যকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে মিনমিনে গলায় বলল উৎসা। ঐশ্বর্য ঘাড় বাঁকিয়ে তাকালো। উৎসাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে আচমকা ঠোঁট কামড়ে হাসল। হাসির কারণ বোধগম্য হলো না উৎসার। আপনি হাসছেন কেন? ঐশ্বর্য বুকে হাত গুজে বলে, তোমাকে দেখে। উৎসা থতমত খেয়ে গেল। আমাকে দেখে? উৎসা নিজের ঘাড়, গাল, হাত এসব দেখতে লাগলো। কোথাও কোনো সমস্যা হয়েছে নাকি? উৎসা কপাল কুঁচকে নেয়। কি আবল তাবল বকছেন? মাথা কি পুরোই খারাপ হয়ে গেছে? ঐশ্বর্য সেকেন্ডের মধ্যে ফোঁস করে শ্বাস টেনে নেয়। উৎসার কাছাকাছি গিয়ে মুখে লেগে থাকা ময়দা মুছে দেয়। উৎসা ঐশ্বর্যের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছে না। ডান। উৎসা নিজের গালে হাত বোলালো। কিছুক্ষণ আগে রুটি বেলে শেষ করেছে, তাই হয়তো কিছুটা ময়দা লেগে গিয়েছে। উৎসা ধরা গলায় বলল, থ্যাঙ্কস। ঐশ্বর্য ঠোঁট টিপে হাসল। রেড রোজকে কিন্তু হলুদ রঙে একদম মানায় না, লালেই বেশ লাগে। উৎসা মৃদু কেঁপে উঠল, কপাল কুঁচকে নেয়। সরুন তো, ভালোবাসতে তো পারেন না, সবসময় আজে বাজে কথা বলতেই পার। উৎসা রাগ নিয়ে বেরিয়ে গেল। ঐশ্বর্য অস্থির হয়ে ওঠে। লাভ আদৌ কি কিছু আছে? কই, ভালোবাসা যদি থাকতো তাহলে মিস্টার শহীদ তার মাকে হার্ট করতে পারতো না। দীর্ঘশ্বাস ফেলল ঐশ্বর্য। সে সত্যি কনফিউজড। রেড রোজকে কি সে লাভ করে? দুপুরে খাওয়া দাওয়া শেষে কেয়া সবাইকে নিয়ে উৎসাদের বাগানে গেল। অনেক রকম গাছ আছে, বিশেষ করে ফুল গাছ। উৎসাহ সাবিনা পাটোয়ারি মিলে বেশিরভাগ ফুল গাছ লাগিয়েছেন। এখন সাবিনা পাটোয়ারি অসুস্থ হওয়ার পর থেকে উৎসাহ গাছগুলোর যত্ন নেয়। ঐশ্বর্য কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। কেয়া বাগান বিলাস গাছের দিকে গেল। ওয়াও, সো বিউটিফুল। কেয়া ফোন বের করে কয়েকটা ছবি তুলে নেয়। তৎক্ষণাৎ রুদ্র ওর কাছে চলে এলো। হে ফ্ল্যাটিং বাজ। কেয়া পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখে রুদ্র তাকে কি সুন্দর অপমান করে দিল। দেখুন মিস্টার হ্যান্ডসাম, ভালো হয়ে যান, আমাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না। রুদ্র ঠোঁট টিপে হাসল। ফ্ল্যাটিং বাজকে ফ্ল্যাটিং বাজ বললেও দোষ? কেয়া এক প্রকার তেতে উঠল। এই যে শুনুন, আমি আপনার সিনিয়র, সম্মান দিয়ে কথা বলুন। রুদ্র আগের ন্যায় হাসে। ও হ্যাঁ, আমি শুনলাম তুমি আমার 1 বছরের সিনিয়র। ইটস সো স্যাড। কেয়া মুখ বাঁকালো। রুদ্র কেয়াকে বিরক্ত করে বেশ মজা পায়। লিসেন নিকি, প্লিজ রাগ করো না। জিসান অনেক সময় ধরে চেষ্টা করছে নিকির সঙ্গে কথা বলার, কিন্তু নিকি পাত্তাই দিচ্ছে না। সে মূলত রেগে আছে ওর ওপর। অবশ্য রাগ করাটাও জায়েজ আছে। পরপর 2 দিন নিকির ফোন আর না মেসেজ কোনোটারই রিপ্লাই করেনি জিসান। জানতো, একদম ডিস্টার্ব করবেন না। নিকি নাক মুখ কুচকে কথাটা বলল। বেচারা জিসান অসহায় ফেস করে তাকালো। নিকি পাত্তা না দিয়ে হনহনিয়ে বাগান থেকে বেরিয়ে গেল। বেচারা জিসান ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ফুল গাছগুলোতে পানি দিয়ে দেয় উৎসাহ। তৎক্ষণাৎ লক্ষ্য করে ঐশ্বর্য ওর দিকেই এগিয়ে আসছে। উৎসাহ ধপাস করে গাছের পিছনে লুকিয়ে গেল। যত চাই হোক এই লোকটার সামনে একদম যাবে না সে। হ্যালো বেবি। পিছন থেকে আচমকা ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে নিজের ভারসাম্য হারিয়ে কাদায় মাখো মাখো হয়ে গেল।
ইয়াক ইয়াক। ঐশ্বর্য উৎসার এমনতর অবস্থা দেখে শব্দ করে হেসে উঠল। রেড রোজ, ইউ আর লুকিং সো ফানি। উৎসা ফুঁসে উঠল। কাদায় মাখো হয়ে পড়ে আছে উৎসা। ঐশ্বর্যের হাসি যেন থামছেই না। বেশ বিরক্ত হয় উৎসা। রাগে দুঃখে এক মুঠো কাদা তুলে ঐশ্বর্যের উপর ছুঁড়ে দেয়। ইয়াক, হোয়াট ডিড ইউ ডু? উৎসা মুখ বাঁকিয়ে বলল, আমাকে বিরক্ত করার সময় মনে ছিল না, এখন দেখুন আর কি করি। উৎসা কথাটা বলতে বলতে ঐশ্বর্যের হাত ধরে টেনে কাদায় ফেলে দেয়। ঐশ্বর্য চমকে ওঠে। এমনিতেই তার অ্যালার্জি আছে, তার ওপর এখন এইভাবে কাদায় মাখো হয়ে গেল। স্টপ রেড রোজ। ঐশ্বর্য উঠে গেল, উৎসাকে টেনে তুলল। ঐশ্বর্য দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে। তার ইমিডিয়েট শাওয়ার নেওয়া প্রয়োজন। তোর সঙ্গে আমার কিছু কথা আছে রিক। আফসানা পাটোয়ারি ঐশ্বর্যের রুমে এলো। ঐশ্বর্য আইপ্যাড দেখছিল। আফসানা পাটোয়ারিকে দেখে ভ্রুক্ষেপ করল না, কিন্তু আচমকা আফসানা পাটোয়ারি বলে তার সঙ্গে কিছু কথা বলতে চায়। ঐশ্বর্য ভাবলেশীনভাবে বলে, 5 মিনিট, যা বলার বলুন। আফসানা বিরক্তের রেশ টেনে বলল, তোমার প্রবলেম কি? কেন এসেছো এখানে? বারবার কেন আমাদের বাড়িতে আসছো তুমি? ঐশ্বর্য এতক্ষণ যাবৎ আইপ্যাডের দিকে তাকিয়ে কথা বলছিল, কিন্তু এখন আইপ্যাড ডিভানের উপরে রেখে পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে আফসানা পাটোয়ারির দিকে। প্রথমত এটা আপনার বাড়ি নয় মিসেস মহিলা। আর সম্পর্কে টান যদি ধরি তাহলে হয়তো এই বাড়িটা আমার ফুপা আর ফুপ্পির, তাই না? আফসানা দাঁতে দাঁত চেপে হেসে বলল, দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আর কোন অধিকারে থাকবে হ্যাঁ সব সময় সব কিছু ছিনিয়ে নেওয়ার যায় না। ঐশ্বর্য ক্রূর হাসল। সিরিয়াসলি মিসেস মহিলা, আপনি বলছেন ছিনিয়ে নেওয়া যায় না? অনেকগুলো বছর আগে যখন একজনের স্বামীকে ছিনিয়ে নিয়েছিলেন তখন মনে ছিল না? ঐশ্বর্য, আস্তে কথা বলুন। আমি যা বলছি একদম সত্য। সেই মহিলার কি অবস্থা করেছিলেন মনে পড়েছে? তার সবচেয়ে বড় সম্পদ নিয়ে নিয়েছেন। এখন আবার আরেকজনের বাড়িতে তারই পদবি নিয়ে ঘুরঘুর করছেন। শেম অন ইউ মিসেস মহিলা। আফসানা অদ্ভুত দৃষ্টিতে তাকালো ঐশ্বর্যের দিকে। তার মন চাচ্ছে এই ছেলেকে মেরে ফেলতে। এত বড় সাহস, তাকে অপমান করা। দরজার কাছে দাঁড়িয়ে সব ঐশ্বর্য আর আফসানার কথোপকথন শুনল উৎসা। মনের মধ্যে প্রশ্ন উকি দিচ্ছে। সে যতটুকু শুনেছে, ঐশ্বর্যের মায়ের সঙ্গে ডিভোর্স হওয়ার পরে আফসানার সঙ্গে বিয়ে হয়েছে শহীদের। তাহলে এখন ওরা আবার এসব কি বলছে? সন্ধ্যার আকাশ, সূর্য মামা ডুবে যাচ্ছে। চারিদিক লালচে আভায় আরক্তিম হয়ে উঠেছে। পাখিরা ফিরেছে নীড়ে। এই সময়টা ঐশ্বর্য ঘুমাচ্ছে। কি অদ্ভুত, তাই না? মাগরিবের আজান কর্ণস্পর্শ করতে ঘুম থেকে উঠে বিছানায় বসলো ঐশ্বর্য। সে বিরক্ত, খুব বিরক্ত। একই তো এখানে কমফোর্টেবল ফিল করছে না, তার উপরে ইদানিং তার ঘুমও কম হচ্ছে। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো ঐশ্বর্য। মাথাটা ধরেছে। এই মুহূর্তে কড়া এক কাপ কফির প্রয়োজন তার। ঐশ্বর্য রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে এসে থমকে গেল ঐশ্বর্য। সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে হৃদয় স্পন্দন দ্রুত গতিতে বেড়ে গিয়েছে। এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ। পরনের হালকা বাদামি রঙের ওড়নাখানি দুপাশে দুলছে। খুব সাধারণ সে। বাদামি রঙের সালোয়ার কামিজে অপূর্ব লাগছে। ঐশ্বর্য মৃদু হাসল। উৎসা পাটোয়ারি এক অদ্ভুত মেয়ে। এই মেয়েকে দেখে বারংবার নিজেকে সংযত করতে অক্ষম ঐশ্বর্য। এক এক সময় এক এক রূপে নিজেকে প্রদর্শন করে এই মেয়েটি। এই তো জার্মানিতে জ্যাকেট, জিন্স, টপস পরেছে, তাতেও বারবি ডলের মতো লাগছিল। আর সেই দিন রাতে লাল শাড়িতে নতুনভাবে দেখিয়েছে। আর আজকে একদম বাঙালি মেয়েদের মতন সালোয়ার কামিজ। উৎসাহ এদিক থেকে ওদিক বারংবার যাচ্ছে আসছে, যার দরুন পায়ের নূপুরের ছনছন শব্দ কানে তীব্রভাবে লাগছে ঐশ্বর্যের। আচমকা নিজের হাতে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে উৎসাহ। ঐশ্বর্য হাত ধরেছে তার। উৎসাহ খানিকটা বিব্রত বোধ করছে। কি হয়েছে? ঐশ্বর্য অধর পাকিয়ে বলল। উৎসাহ থতমত খেয়ে গেল, চোখ পাকিয়ে বলল, অসভ্য। ঐশ্বর্য আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, তবে কেউ থাকলেও পাত্তা দেয় না ঐশ্বর্য। আচমকা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল।
টুপ করে উৎসার গালে চুমু খায়। চোখ দুটো বড় বড় হয়ে গেল উৎসার। মনে হচ্ছে এক্ষুনি মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। উৎসা মুখ খুলে কিছু বলবে, তবে তৎক্ষণাৎ ঐশ্বর্য আবারও চুমু খেলো। উৎসা যেন মূর্তি হয়ে গেছে। এদিকে ঐশ্বর্য শীষ বাজাতে বাজাতে কিচেনের দিকে এগিয়ে গেল। সদর দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখে কেয়া ফ্যাল করে তাকিয়ে আছে। দৌড়ে বাইরে গেল সে, জেসনকে ঐশ্বর্যের কাণ্ড বলতে। বের হতে গিয়ে ঘটল আর একটি বিপত্তি। রুদ্রের সঙ্গে ধাক্কা খেয়ে হাতে খানিকটা ব্যথা অনুভব করল কেয়া। উফ, কি করছো মিস সিনিয়র? দেখতে পাও না নাকি? কেয়া ফুঁসে ওঠে। একে তো ধাক্কা দিয়েছে, ব্যথাও সেই পেল, এখন আবার বলছে চোখে দেখি না। এই যে মিস্টার হ্যান্ডসাম, একদম বাজে কথা বলবেন না। রুদ্র ঠোঁট টিপে হাসলো। কেয়া বিরক্ত হয়ে বলল, আমি তো জেসনের কাছে যাচ্ছিলাম, আপনিই তো সামনে চলে এলেন। ডিসকাস্টিং। রুদ্র বেশ ভাব নিয়ে বলল। সিনিয়র, আপনারে হেভি লাগতেছে। কেয়া ভ্রু কুচকে নেয়। হোয়াট ইউ মিন বাই হ্যাপি? কেয়া চোখগুলো ছোট ছোট করে নেয়। হুম, আমি আপনার সিনিয়র। রুদ্র হামি তুলে বলল, ব্যাপার না, তবুও আপনাকে বাচ্চাদের মতো দেখতে, আর আমাকে আপনার সিনিয়র মনে হয়। তবে একটা কথা বলি, আপনার আমার জুটি কিন্তু সেই লাগবে। কি বলেন মিস সিনিয়র? কেয়া মুখ বাঁকিয়ে নেয়। হে, কেয়া যেতে চায়, রুদ্রর হাত ধরে। কেয়া নিষ্পলক তাকালো। রুদ্র ঠোঁট গোল করে চুমু ছুড়ে দেয়। কেয়ার ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল। শুকনো ঢোক গিলল সে। এই প্রথম ভেতরে ভেতরে কিছু ফিল হচ্ছে তার। এর আগেও অনেকবার অনেকের সঙ্গে ডেটে গিয়েছে, আরও কত কি, সব কিছুই মজার ছলে করেছে, কিন্তু আজ প্রথম ভেতর থেকে কিছু অনুভব করছে সে। ছাড়ুন, ধরা ধরা পাগল মানুষ। রুদ্র কেয়ার কথায় শব্দ করে হেসে উঠল। কেয়া দৌড়ে জিসানের কাছে যেতে লাগলো। রুদ্র বুঝল মেয়েটা অবুঝ, যতই শরীরে বড় হোক, মনের দিক থেকে এখনো বাচ্চা। তুই কি সত্যি ঐশ্বর্যের সঙ্গে থাকতে চাস উৎসাহ? উৎসা নিজের রুমে কাপড় গুছিয়ে আলমারি থেকে রাখছিল। সেই সময় মিহি ওর রুমে এসেছে। হঠাৎ এমন প্রশ্ন শুনে কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছে উৎসা। মিনমিনে গলায় বলল, হঠাৎ এই প্রশ্ন আপু? মিহি বিছানার কাছে বসলো। দেখ বোন, আমি জীবনে যেই ভুলটা করেছি তা তোর জীবনে রিপিট হোক তা আমি চাই না। উৎসা বুঝলো তার বোন এখনো নিজের সঙ্গে ঘটে যাওয়া বিশ্রী ঘটনা ভুলতে পারেনি। প্লিজ আপু, তুমি এসব বলো না, ভুলে যাও সব কিছু। মিহি মলিন হাসলো। চাইলেই কি সব ভোলা সম্ভব? দেখ, আমি সব আস্তে আস্তে ভুলার চেষ্টা করছি। এখন তুই বল, কি ব্যাপার ঐশ্বর্যের? উৎসা দীর্ঘশ্বাস ফেলল। কি বলবে? ঐশ্বর্য তো তাকে ভালোই বাসে না। কি রে, চুপ কেন বল? জানি না আপু, তবে রেড রোজ, কাম ফার্স্ট। ঐশ্বর্য উৎসার কথার মাঝখানে সে উৎসাকে টেনে নিয়ে যেতে লাগলো। মিহি কিছুই বুঝলো না। ঐশ্বর্য উৎসাকে রুমে এনে ডোর লক করে দেয়। আরে কি করছেন? ছাড়ুন, সব সময় এত টানাটানি করেন কেন? ঐশ্বর্য উৎসার হাতের উল্টো পিঠে চুমু খায়। তুমি কাছে আসো না বলেই এত টানাটানি করতে হয় বেবি। উৎসা নাক মুখ কুচকে নেয়। সব সময় বাজে কথা বলেন। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা নাক মুখ কুচকে বলে, আচ্ছা, আমাকে কেন ডেকেছেন? ঐশ্বর্য ভাবলেশীনভাবে বলে, এমনি ভালো লাগছিল না, তাই ভাবলাম তুমি কিছুক্ষণ কাছে থাকো। তুমি কাছে থাকলে ভালো লাগে। আচ্ছা, তাই নাকি? আপনি আর আপনার বন্ধুগণ সবাই আস্ত পাগল, আর এই সব পাগল আমাদের বাড়িতে এসে হাজির। ঐশ্বর্য বিছানায় গিয়ে বসলো। উৎসা এক জায়গায় দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য বলল, সত্যি তুমি ভালো লাগছে না ইদানিং। উৎসা চুপসে গেল। তবুও কি এই লোকটা বলবে ভালোবাসে না? লাভ মি? ঐশ্বর্য চোখ বুঝে জড়ানো কণ্ঠে বলে, নো, হুম হুম উই লাভ মি। আই ডোন্ট লাভ ইউ। সত্যি? ইয়া। উৎসা নিশ্চুপ। ঐশ্বর্য আর কিছু বলল না। কিয়ৎক্ষণ চলল নীরবতা। অতঃপর ঐশ্বর্য টুকরো টুকরো চুমু খায় উৎসার ঘাড়ে। মৃদু কেঁপে উঠল উৎসা। ঐশ্বর্যকে কিছুটা ধাক্কা দিল। ঐশ্বর্য উৎসার পেট চেপে ধরে আরো জড়িয়ে নেয় নিজের বুকের সঙ্গে। ঐশ্বর্যের বেসামাল স্পর্শে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে উৎসা। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসল।
উৎসাহ আবেশে চোখ বুজে নিঃশ্বাস টেনে নেয়। ছাড়ুন, আমাকে ছোবেন না। বাট ওয়াই? তুমি তো আমার ওয়াইফ। উৎসাহ ঐশ্বর্যের হাত ছেড়ে দূরে সরে গেল। ওয়াইফ ওই পেপারে ইসলামী শরীয়তে কবুল বলিনি। যান, সরেন। হেই সুইট হার্ট। উৎসাহ দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে গেল। ঐশ্বর্য ভ্রু কুঁচকে নেয়। ইসলামী শরীয়তে কবুল? প্রয়োজন হলে বলিয়ে নেবে। আই এম রিয়েলি সরি নিকি, প্লিজ আমার উপর অ্যাংরি হয়ে থেকো না। নিকি মুখ ঘুরিয়ে নিল। জিসান আসার পর থেকেই তার সঙ্গে কথা বলার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু নিকি তেমন একটা পাত্তা দেয়নি। ইভেন জিসানের সামনে পর্যন্ত খুব একটা যায়নি। এই তো কিছুক্ষণ আগে রুম থেকে বের হতেই জিসানকে দেখতে পেল সে। নিকি বরাম্বরের মতোই নিজের পথ বদলে বাইরের দিকে চলে গেল। জিসান ওর পিছু পিছু যায়। নিকি হাঁটতে হাঁটতে বাগানে এসে দাঁড়িয়েছে। জিসান গুটি গুটি পায়ে এসে নিকির পেছনে দাঁড়ালো। মাই অ্যাংরি বার্ড, আই এম সরি। অ্যাংরি বার্ড শুনে ভ্রু কুঁচকে নেয় নিকি। আপনার সঙ্গে কথা বলবো না। আপনি ইংরেজ সাহেব বলে নিজেকে সেলিব্রিটি ভাবা বন্ধ করুন। নিকির কথা শুনে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল জিসানের। সে সেলিব্রিটি ভাব নিয়ে ঘোরে? ও মাই গড! নো নো অ্যাংরি বার্ড, তুমি ভুল বুঝছো। নিকি দুহাত বুকে গুজে বলল, ও তাই নাকি? তা কারো মেসেজের রিপ্লাই না দেওয়া, কল রিসিভ না করাকে কি বলে? হ্যাঁ, অবশ্যই সেলিব্রিটি। তাই তো এত ভাব নিচ্ছিলেন। জিসান অসহায় দৃষ্টিতে তাকালো নিকির দিকে। মলিন মুখে বলে, আই এম সরি। নিকি গলল না। জিসান বুঝতে পারছে না এই অ্যাংরি বার্ডের রাগ কি করে ভাঙাবে। জিসান ফট করে হাঁটু গেড়ে বসে পড়ল। কান ধরে বাচ্চাদের মতো করে বলে, আই এম সরি অ্যাংরি বার্ড। নিকি চমকালো। ভীষণ হাসি পাচ্ছে তার। এই ছেলেটা বোকা। ইস, কি সব করে! আরে কি করছেন? উঠুন। নিকি জিসানকে টেনে তুলল। জিসান সূক্ষ্ম শ্বাস ফেলল। অ্যাংরি বার্ড, তোমাকে মিস করেছি। নিকির মুখশ্রী জুড়ে লজ্জারা ভিড় জমালো। পাগল। ইয়া অফ কোর্স, তোমার জন্য অ্যাংরি বার্ড। নিকি ফিক করে হেসে উঠল। ল্যাপটপ নিয়ে বিছানায় বসে আছে ঐশ্বর্য। অনেকদিন ধরে অফিসের কাজ করেনি। আজকে কিছু কাজ এগিয়ে রাখবে বলে ভেবেছে। ঐশ্বর্যের পাশে ফাইল নিয়ে বসে আছে জিসান। এই দেখো, এই ফাইলগুলোতে কিছু ডিলের কপি আছে। জিসান ঐশ্বর্যের দিকে ফাইলগুলো এগিয়ে দিল। ঐশ্বর্য চোখ বুলিয়ে নেয় ফাইলগুলোতে। আচ্ছা, তুই বরং যারা যারা আছে এই ফাইলে ওদের একটা লিস্ট কর, আর ওইটা হ্যারেনকে পাঠিয়ে দে। জিসান দীর্ঘশ্বাস ফেলে বলল। হ্যারেন তো ছুটিতে আছে। ঐশ্বর্য বেশ বিরক্ত হয়। আচ্ছা, তুই আগে লিস্ট কর, তারপর বাকিটা আমি দেখছি। ওকে। আসবো? মিহি কফি হাতে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। ঐশ্বর্য শান্তভাবে বলল, হ্যাঁ এসো। মিহি ধীর গতিতে রুমে প্রবেশ করেছে। সরি তোমাদের ডিস্টার্ব করছি। এই যে তোমাদের কফি। মিহি ঐশ্বর্য আর জিসান দুইজনের হাতে কফি দিল। জিসান সৌজন্যমূলক হাসল। ঐশ্বর্য, তোমাকে কিছু বলতে চাইছি। ঐশ্বর্য কফি কাপে চুমুক দিয়ে বলল। হ্যাঁ বলো। মিহি সূক্ষ্ম শ্বাস ফেলে বলল, দেখো ঐশ্বর্য, আমার বোন উৎসাহ কিন্তু খুবই সহজ সরল। ও ততটা প্যাচ বুঝছে না। আমি যতটুকু শুনলাম তোমরা বিয়ে করেছো। ঐশ্বর্য সুচালো চোখ করে তাকালো। মিহি ফের বলতে শুরু করলো, তুমি যদি সত্যি আমার বোনকে ভালোবাসো তাহলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যদি শুধু আমি কিন্তু চাই না আমার বোনের জীবন আমার মতো হোক। তাই আশা করি অন্তত এইটুকু তুমি বুঝবে। ঐশ্বর্য মাথা দুলালো। মিহি বের হয়ে গেল। জিসানও নিজের কাছে বের হলো। ঐশ্বর্য বেশ বিরক্ত। সত্যি কি সে উৎসার সঙ্গে অন্যায় করছে? উৎসাহ একদম সাধারণ, নিজেকে অন্যদের মতো করতে চায় না। এই ব্যাপারটা বেশ টানে ঐশ্বর্যকে। সে চায় উৎসাহ সবসময়ের জন্য তার সঙ্গে থাকুক। কথাগুলো ভাবতেই ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঐশ্বর্য ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো। চোখ গেল বাগানের দিকে, দৃষ্টি নিবদ্ধ করে সামনের মেয়েটির দিকে। উৎসাহ ফুল গাছগুলোতে পানি দিচ্ছে, আশপাশটা পরিষ্কার করছে নিজে। ঐশ্বর্য এখানে আসার পর থেকে অনেকবার দেখেছে মালি থাকতে উৎসাহ নিজে গাছগুলোর যত্ন নেয়। উৎসাহ জবা ফুলের কাছে গেল, আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। যখন দেখলো কেউ নেই, তৎক্ষণাৎ টুক করে ফুলে একটা চুমু খেলো সে। ঠোঁট টিপে হেসে উঠল। ঐশ্বর্য ওপরে দাঁড়িয়ে সবটা দেখলো।
সেও মৃদু হাসল। ঐশ্বর্য একটু হতাশ, সত্যি ভুল করেছে। উৎসার প্রতি ফিলিংসটা বোঝাতে পারবে না কাউকে, তবে এটার নাম কি ভালোবাসা দেওয়া যায়? বাড়িতে নতুন অতিথি আসবে। আফসানা পাটোয়ারির বড় ভাইয়ের ছেলে মাহমুদ। সেই উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠান আয়োজন করেছে আফসানা পাটোয়ারি। ঐশ্বর্য ওনার এইসবে সবসময় বিরক্ত বোধ করেন। অন্যের জীবন শেষ করে দিয়ে নির্লজ্জের মতন এখনো বেঁচে আছে। রুমে প্রবেশ করতেই কপাল কুঁচকে নেয় ঐশ্বর্য। শহীদ আগে থেকেই ওর ঘরে বসে আছে। এ কি, আপনি এখানে কেন? শহীদ মিহি হাসলেন। তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঐশ্বর্য ডিভানের ওপর গিয়ে বসল। যা বলার তাড়াতাড়ি বলুন, এমনিতেই আপনার কোনো কথা শোনার ইচ্ছে বা আগ্রহ নেই আমার। শহীদ দীর্ঘশ্বাস ফেলল, তবে সত্যি তার কথা বলাটা জরুরি। আচ্ছা, ঐশ্বর্য সত্যি করে বলবে মনিকা কোথায়? ঐশ্বর্য খানিকটা অবাক হয়, কিছুটা বিব্রত বোধ করে, কিন্তু তা প্রকাশ করেনি। বরঞ্চ মুখে গাম্ভীর্য টেনে বলে, মাম্মাকে আপনার এত কিসের দরকার? না মানে বুঝতে পারছি না, হঠাৎ আমার মাম্মার খবর নিচ্ছেন। শহীদ কিছুটা বিব্রত বোধ করেন। দেখো ঐশ্বর্য, উনি তোমার মা হওয়ার আগে কিন্তু আমার ওয়াইফ। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল, যা তাচ্ছিল্য বলে মনে হচ্ছে শহীদের কাছে। ওয়াইফ? সিরিয়াসলি? আমি সত্যি আজ অবাক হচ্ছি। আচ্ছা, ওয়াইফ এটা আপনার আগে মনে ছিল না? আমাকে একটা কথা বলুন, যখন আমার মাম্মাকে ছেড়ে চলে এসেছিলেন তখন ওয়াইফ হয় উনি, এটা কি মনে ছিল না? দেখো ঐশ্বর্য, চুপ করুন। আপনার সঙ্গে অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চাই না আমি। চলে যান এখান থেকে। কিন্তু ঐশ্বর্য, মনিকা সত্যি মারা গেছে। ঐশ্বর্য রাগে ফুঁসে ওঠে। সেগুলো আপনাকে বলতে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। শহীদ আর কিছুই বলতে পারল না। রুম থেকে বের হতেই ঐশ্বর্য ডিভানে সজোরে খুশি মারল। এই লোকটাকে আর মিসেস মহিলাকে একদম সহ্য করতে পারে না সে। কেই বা সহ্য করবে? ওরা দুইজনে মিলে ওর মামার জীবন শেষ করে দিয়েছে। ঐশ্বর্য চাইলেও ওদের কখনো ক্ষমা করতে পারবে না। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। মেয়েলি কণ্ঠস্বর শুনে মৃদু হাসল ঐশ্বর্য। উৎসাহ এসেছে তা বেশ বুঝতে পারল ঐশ্বর্য। কি ব্যাপার জিসানের মিস বাংলাদেশি, হঠাৎ এত রাতে? রাত 12:30টার কাছাকাছি। উৎসাহ কিছু জানতে চায় ঐশ্বর্যের কাছ থেকে, তাই তো আসা। হাতে আছে 2 কাপ কফি। উৎসাহ এগিয়ে গিয়ে ছাদে রাখা দোলনায় বসে পড়ল। এমনি ঘুম আসছিল না, তাই ভাবলাম ছাদে যাই, কিন্তু এখানে এসে তো দেখলাম আপনাকে, এই জন্য কফি নিয়ে এসেছি। ঐশ্বর্য ক্রূর হাসল। তাই? উৎসাহ ওপর নিচ মাথা দুলায়। কফি কাপ এগিয়ে দেয় ঐশ্বর্যকে। সুগার ফ্রি। ঐশ্বর্য কফি কাপে চুমুক দেয়। উৎসাহ হাঁসফাঁস করছে। তার মনে হাজারো প্রশ্ন, সেগুলোর উত্তর চাই। বলছিলাম কি, চলুন একটা গেম খেলি। ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। এই রাত বিরিতে গেম? ওকে। উৎসাহ কফি কাপে চুমুক দিয়ে বলে, দারুণ একটা গেম, খেলবেন আপনি? ঐশ্বর্য হাঁ করে শ্বাস টেনে নেয়। লেটস স্টার্ট। উৎসাহ খেলা বুঝিয়ে দেয়। ধরুন আমি আপনাকে প্রশ্ন করব, সেটা সত্যি সত্যি উত্তর দিতে হবে কিন্তু, আর আপনিও আমাকে প্রশ্ন করবেন, আমিও সত্যি সত্যি উত্তর দিব। ঐশ্বর্য বাঁকা হাসল। ওকে। উৎসাহ কিছুটা স্বস্তি পেল। যাক, লোকটা অন্তত ঘাটতারামি করেনি। তো আপনি আগে প্রশ্ন করুন। ঐশ্বর্যের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। লাইফে কখনো কাউকে ফ্রেঞ্চ কিস করেছো? উৎসাহ বেজায় খেপে গেল। কি শয়তান লোক রে বাবা, কি সব জিজ্ঞেস করে। কি হলো বলো? উৎসাহ ফুস করে ওঠে। কখনো না, আমি কি কোনো ছেলেদের সঙ্গে মিশি নাকি? আশ্চর্য। ঐশ্বর্য উৎসাহকে বিরক্ত করে বেশ মজা নিল। উৎসাহ বলল, এবার আমার টার্ন। আচ্ছা, আপনার মা কোথায়? ঐশ্বর্য মিহি হাসল। সে প্রথম থেকে বুঝতে পেরেছে উৎসাহ তার সম্পর্কে জানতে চায়, তাই তো এই রাতবিরিতে খেলার কথা বলেছে। অথচ অন্য সময় হলে ঐশ্বর্যের কাছাকাছি আসলে ভয়ে সিটিয়ে যেত উৎসাহ। ঐশ্বর্য কফি কাপ রেখে উৎসাহ দোলনায় এসে বসল। আমাকে জানার এত ইন্টারেস্ট? উৎসাহ চুপসে গেল। মিনমিনে গলায় বলল, আমি তো কনফিউশন দূর করতে চাচ্ছিলাম। ঐশ্বর্য উৎসাহ চুপসে যাওয়া মুখ দেখে টিপ্পনি কেটে বলে, আরে বেচারি।
উৎসা মুখ বাঁকিয়ে নেয়। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা অন্যদিকে তাকিয়ে বলে, বলবেন কি না বলুন। না, না হলে আমি আমার বিউটিফুল ঘুমটা নষ্ট করে এখানে আসতাম না। ঐশ্বর্য উৎসার বাচ্চামোগুলো দেখল। আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে উৎসাকে। উৎসা চমকালো, ভরকালো বটে। রেড রোজ, তুমি অন্তত থেকে যাও। সবাই চলে গিয়েছে, অ্যাটলিস্ট তুমি থাকো। ঐশ্বর্যের কথা সব মাথার উপর দিয়ে গেল উৎসার। সবাই চলে গেছে মানে? আচ্ছা, ঐশ্বর্যের কি হয়েছে? সে কি সত্যি খারাপ, নাকি তার আশেপাশের মানুষগুলো তাকে খারাপ বানিয়েছে? সকাল সকাল পুরো বাড়িতে উৎসাকে নিয়ে হইচই পড়ে গেল। উৎসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাটি ঐশ্বর্যের কানে আসতেই রাগে গজগজ করতে করতে আফসানা পাটোয়ারির রুমে গেল ঐশ্বর্য। কাল বিকেলের কথা। উৎসা কিচেনে ছিল, আফসানা পাটোয়ারি ভেতরে গেলেন। এদিকে ঐশ্বর্য কফির জন্য কিচেনে যাচ্ছিল। কিচেনের দরজার কাছে যেতেই আফসানা পাটোয়ারির কাটকাট কণ্ঠস্বর ভেসে আসলো। তুই আর তোর ওই প্রেমিকের অসভ্যতামও কিন্তু এই বাড়িতে চলবে না উৎসা। উৎসা আফসানার কথা শুনে রেগে গেল। ভদ্রভাবে কথা বলো মামি। তুমি আমাকে নিয়ে যা ইচ্ছে বলতে পারো না। 100 বার পারি। যদি বেশি তিরিং বিরিং করিস তাহলে জানে মেরে ফেলবো। কেউ কখনো খুঁজেই পাবে না। কথাগুলো মস্তিষ্কে হানা দেয় ঐশ্বর্যের। আফসানা পাটোয়ারি রুমেই বসেছিলেন। আচমকা হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো ঐশ্বর্য। মিসেস মহিলা, সত্যি করে বলুন উৎসাহ কোথায়? আফসানা পাটোয়ারি কিছুটা চমকে ওঠেন। উৎসা কোথায় আমি কি করে বলবো? ঐশ্বর্য দাঁতে দাঁত চেপে বলল, দেখুন, আপনার ফাকিং ড্রামা বন্ধ করুন। বলুন উৎসাহ কোথায়? ঐশ্বর্যের চিৎকার শুনে ভয় পেয়ে গেলেন আফসানা পাটোয়ারি। ঐশ্বর্য, আমি সত্যি বলছি, উৎসা কোথায় আমি জানি না। ঐশ্বর্য বেজায় রেগে গিয়ে পাশের ফ্লাওয়ার ভাস তুলে ছুঁড়ে ফেলে দিল। আই সোয়ার, উৎসার কিছু হলে আপনাকে জীবিত কবর দেব। আফসানা পাটোয়ারি শুকনো ঢোক গিলল। সত্যি তিনি জানেন না উৎসা কোথায়। হয়তো বলেছিল সে, কিন্তু তা শুধু উৎসাকে ভয় দেখাতে। ঐশ্বর্য পুরো বাড়ি থেকে শুরু করে আশেপাশে অনেক মানুষকে উৎসার ছবি দিয়ে জিজ্ঞেস করেছে, কিন্তু কেউই বলতে পারছে না উৎসা কোথায়। ঐশ্বর্য ভয়ে সিটিয়ে গেল। জিসান ঐশ্বর্যের এমনতর অবস্থা দেখে বলে, রেক, কাম ডাউন, মিস বাংলাদেশি চলে আসবে। ঐশ্বর্য জিসানের কলার চেপে ধরে। আর ইউ ম্যাড? উৎসাকে কেউ দেখোনি জিসান? রেড রোজ কোথায় আছে আমি সত্যি জানি না। আচ্ছা, ওর কিছু হয়নি? জিসান আশ্চর্য হয়ে গেল ঐশ্বর্যের আচরণে। ব্রো, আমাকে সত্যি করে বলতো, ইউ লাভ মিস বাংলাদেশি, এম আই রাইট? ঐশ্বর্যের মাথা কাজ করছে না। সে উন্মাদ হয়ে উঠেছে। উৎসা চাই আমার। কোথায় সে? রাস্তার মাঝখানে এমন চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ আর চোখে তাকাচ্ছে ওদের দিকে। জিসান চিৎকার করে উঠল, আমার দিকে তাকা, লুক অ্যাট মি। তুই উৎসাহকে ভালোবাসিস? ঐশ্বর্য প্রায় পাগল পাগল। কি বলবে না বলবে বুঝতে পারছে না। টেল মি রে, তুই মিস বাংলাদেশকে ভালোবাসিস? ঐশ্বর্য চিৎকার করে বলে, ইয়েস, আই লাভ হার। ভালোবাসি ওকে। উৎসাকে ভালোবাসি আমি, অনেক ভালোবাসি। উৎসাকে এনে দে তুই জিসান, আই নিড। আমি জানি উৎসাহ কোথায় আছে। ঐশ্বর্য উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, কোথায় আমার রেড রোজ? টেল মি জিসান। চল আমার সঙ্গে। ঐশ্বর্য দ্রুত গাড়িতে বসে গেল। জিসান বাড়ির দিকে যেতে বলে। ঐশ্বর্য বুঝতে পারছে না জিসান আবার কেন বাড়িতে যেতে বলছে। বাড়িতে পৌঁছানোর পরপরই স্টোর রুমের দিকে এগিয়ে যেতে লাগলো ওরা। নাসার রন্ধ্রে কড়া পারফিউমের ঘ্রাণ আসতেই নড়ে চড়ে ওঠে উৎসাহ। সে বুঝতে পারে ঐশ্বর্য স্টোর রুমের দিকেই আসছে, কিন্তু ভেতরে আসার পর ঠিক কী হবে তার সঙ্গে তা মোটেও আন্দাজ করতে পারছে না সে। তুই স্টোর রুমে নিয়ে এলি কেন? জিসান সূক্ষ্ম শ্বাস ফেলে বলে, ভেতরে গেলেই দেখতে পাবি। জিসান নিকিট থেকে চাবি এনে দরজা খুলে দেয়। ঐশ্বর্য উকি দিতেই হালকা মেরুন রঙের সালোয়ার কামিজ পরিহিত মেয়ে দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য উৎসাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐশ্বর্য পাগলের মতো গিয়ে জাপটে জড়িয়ে ধরে। জান, জান কোথায় ছিলে? ম্যাড হয়ে যাচ্ছিলাম। ঐশ্বর্য আচমকা উৎসার মুখশ্রী হাতের আজলায় তুলে এলোপাথারি চুমু খেতে লাগলো। উৎসাহ ঐশ্বর্যের পাগলামি দেখে তবদা খেয়ে গেল। আই লাভ ইউ সুইটহার্ট, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঐশ্বর্য রিক চৌধুরী তাকে ভালোবাসে।
আমাকে ভালোবাসেন? ঐশ্বর্য উৎসার কপালে গাঢ় চুমু এঁকে দেয়। অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। আই লাভ ইউ। ভালোবাসার কথা শুনে হৃদয় স্পন্দন বেড়ে গেল উৎসার। লজ্জায় মিয়ে যাচ্ছে সে। সত্যি ঐশ্বর্য তাকে ভালোবাসে। ইস কি লজ্জা। ইয়ে ফাইনালি। হই হই করতে করতে ভেতরে ঢুকে এলো কেয়া, নিকি, রুদ্র। মিহি বাইরে দাঁড়িয়ে সবটা দেখছে। ঐশ্বর্য ফাইনালি ভালোবাসার কথা বলেছে, এটা শুনে সবাই অন্তত খুশি। নিকি ঐশ্বর্যের উদ্দেশ্যে বলল, ভাইয়া সত্যি তুমি আজ অবশেষে বললে? ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। এতক্ষণ আবেগের বশে বললেও এখন হুঁশে ফিরেছে। ও এখানে কি করছে? আমি তো বাড়ির প্রত্যেকটি রুম চেক করেছি, তাহলে ও এখানে কি করছে? ঐশ্বর্যের প্রশ্ন শুনে সবাই চুপ করে গেল। সবাই মিলে প্ল্যান করেছিল উৎসাকে লুকিয়ে রাখবে, যাতে ঐশ্বর্য স্বীকার করে সে উৎসাকে ভালোবাসে। জিসান প্ল্যান করে ঐশ্বর্য বাড়ি থেকে বের হতেই উৎসাকে স্টোর রুমে থাকতে বলে। কি হলো বলো উৎসা, তুমি বলো এখানে কি করে এলে? আর আমি যখন পাগলের মতো খুঁজছিলাম তখন কি কেউ একেবারের জন্য বলেনি আমাকে? উৎসা অসহায় চোখে তাকায় জিসানের দিকে। জিসান ঐশ্বর্যকে বলল, ব্রো চিল, তুই আম খা, আটি নিয়ে কেন টানাটানি করছিস ওয়াই? ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে। কে আমি তোর কাছে থেকে জানতে চাই, তুই অ্যাটলিস্ট সবটা বল। কেয়া ঐশ্বর্যের রাগ দেখে গড়গড় করে সব বলে দিল। ঐশ্বর্য উৎসার দিকে তাকাতেই উৎসা চুপসে গেল। দেখুন আমি তো শুধু চুপ, যা কথা হবে রুমে। ঐশ্বর্য আচমকা উৎসার হাত চেপে ধরে টানতে টানতে রুমের দিকে এগোতে লাগলো। ভাইয়া কি করছো? নিকি রুদ্রকে বলল আটকাতে। রুদ্র চেষ্টা করে, কিন্তু ঐশ্বর্য থামলো না। কেউ আমাদের রুমে আসবে না। উৎসা ভয়ে কেঁদে উঠল। সেই দিন রাতে ঐশ্বর্যের থাপ্পড় খেয়ে ঘন্টার মতো বেহুশ হয়েছিল। আমাকে ছেড়ে দিন, আমি আপনার সঙ্গে যাব না। জিসান ভাইয়া আমাকে বাঁচাও, প্লিজ প্লিজ। ঐশ্বর্য অগ্নিচক্ষু জলজল করছে। উৎসাহ আরও জোরে জোরে কাঁদতে লাগলো। কেউ আসার পূর্বে ঐশ্বর্য ঠাস করে দরজা বন্ধ করে দেয়। রুম জুড়ে পিনপতন নীরবতা। বিছানার একপাশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। হাত পা থরথর করে কাঁপছে তার। দেখুন আমি কিন্তু কিছুই। কোনো কথা না। উৎসাহ শুকনো ঢোক গিলল। ঐশ্বর্যের কথাগুলো ভয়ঙ্কর শোনাচ্ছে উৎসার কাছে। ঐশ্বর্য এক পা এগোতে উৎসাহ আতঙ্কিত স্বরে বলল, আই সরি। ঐশ্বর্য উৎসার খুব কাছাকাছি এসে দাঁড়ালো। সফটলি উৎসার গালে হাত রাখলো। উৎসাহ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার গাল চেপে ধরে। ব্যথায় কুকিয়ে উঠল উৎসাহ। এতটা স্টুপিড তুই? ভালোবাসার কথা শুনতে এভাবে গেম খেললি আমার সঙ্গে? উৎসাহ ঐশ্বর্যের হাত সরানোর চেষ্টা করছে। ঐশ্বর্যের শক্ত হাত নাড়াতে পারছে না। ব্যথা। হোক ব্যথা, আমি যখন কষ্ট পাচ্ছিলাম তখন? হাউ ডেয়ার ইউ! এসব করার সাহস হলো কি করে তোর? উৎসাহ ফুপিয়ে কেঁদে দেয়। ঐশ্বর্য ছেড়ে দেয় উৎসাহকে। উৎসাহ ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো। যা করেছি বেশ করেছি, 100 বার বেশ করেছি। উৎসার বেশ করেছি কথাটা আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজটা করলো। ঐশ্বর্য এসে উৎসার কাঁধে সজোরে কামড় বসিয়ে দেয়। রাক্ষসে মানুষ, ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। ঐশ্বর্য ছাড়ল না, দাঁত বসিয়ে দেয় নিজে। চুলের মুঠি শক্ত করে ধরে হিসিয়ে বলল, যা করেছি বেশ করেছি। এরপর আমার সঙ্গে স্টুপিড সার্কাজম করতে আসলে ফলাফল খুব খারাপ হবে। আপনার মতো ক্যারেক্টারলেস মানুষ এসব ছাড়া আর কি পারে? ঐশ্বর্য বাঁকা হাসলো উৎসের সামনাসামনি ফ্লোরে বসে। আমি না হয় ক্যারেক্টারলেস, আমি মানি এটাই, বাট ইউ ক্যারেক্টারলেসের কাছ থেকে আই লাভ ইউ শুনতে মরিয়া হয়ে উঠেছে সুইট হার্ট। উৎস ফুঁসে ওঠে, কখনো না, এটাই তো জিসান ভাইয়া বলেছিল বলে। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি আপনি আমাকে মেরেছেন। উৎসা তড়িৎ উঠে দাঁড়ালো। ঐশ্বর্য উৎসের ওড়নার শেষ অংশটুকু টান দিয়ে নিজের ওপরে এনে ফেললো তাকে। পা ভেঙে দেব, ট্রাস্ট মি সুইট হার্ট, যা বললাম এখন তাই করব। উৎস ঐশ্বর্যের কোলে বসে আছে, রাগে দুঃখে ঠাস করে বলে ওঠে, ছাড়ুন আমায়, অসভ্য রিক চৌধুরী, আমি আপনার সঙ্গে থাকবো না। ঐশ্বর্য উৎসের ফুলে যাওয়া নাকের ডগায় আলতো করে নিজের নাক ঘষে বলে, উই আর ম্যারিড সুইট হার্ট, এখন চাইলেও আমার সঙ্গে থাকতে হবে, না চাইলেও থাকতে হবে।
আর হ্যাঁ, যখন ভালোবাসি কথাটা বলেই নিয়েছো, তাহলে ইটস মাই টার্ন। উৎসা লাফ দিয়ে কোল থেকে উঠে বসলো। মানি না আপনার জার্মানির বিয়ে। আমি কখনো আপনার মতো ক্যারেক্টারলেসকে বিয়েই করিনি। উৎসা সাফ সাফ বিয়েটা অস্বীকার করছে। ঐশ্বর্য উঠে উৎসার হাত দুটো পেছন থেকে চেপে ধরলো। দরকার হলে আবার বিয়ে করব, তোমার দেশি স্টাইলে। ওকে সুইট হার্ট। কিন্তু এই বিয়ের শেষে কিন্তু 1 মিনিটের জন্য ছাড় নেই তোমার রেড রোজ। উৎসা চমকে ওঠে, অন্তরাত্মা শুকিয়ে আসছে। করব না বিয়ে, সত্যি সত্যি বিয়ে করব না। ঐশ্বর্য উৎসার চুল থেকে স্মেল টেনে নেয়, অদ্ভুত সুবাস, নেশা ধরে যাওয়ার মতো। সন্ধ্যার দিকে ড্রয়িং রুমে বড়সড় সমাবেশ বসেছে। বিশেষ করে শহীদ বেশ আগ্রহ নিয়ে বসে আছে। ঐশ্বর্য নিজ থেকে তাকে বলেছে থাকার কথা, সবার সামনে কিছু জরুরি কথা বলবে। উৎসা কিছুই বুঝলো না। কই, ঐশ্বর্যকে দুপুরে দেখে তো বোঝাই গেল না তার কোনো জরুরি কথা আছে কিনা। অদ্ভুত মানুষ, মুহূর্তে মুহূর্তে রূপ বদলায়। সবাই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ঐশ্বর্যের। মিনিট 10 পরে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ঐশ্বর্য। ঐশ্বর্যকে দেখে চোখ আটকে গেল উৎসার। লোকটা সুদর্শন মানতেই হবে, 10 পুরুষের মধ্যে একজন। উৎসার ভাবতেই লজ্জা লাগে এই লোকটা তাকে বিয়ে করেছে। ঐশ্বর্য, তুমি কি বলবে বলছিলে? সবাই অপেক্ষা করছিল ঐশ্বর্যের। অবশেষে সে এলো। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। উৎসা মুখ বাঁকিয়ে নেয়। শহীদ ঐশ্বর্যের উদ্দেশ্যে বলে, ঐশ্বর্য, তুমি কি কিছু বলবে? ঐশ্বর্য সোফায় গিয়ে বসলো, দৃষ্টি তার সেন্টার টেবিলের ওপর। দেখুন মিস্টার শহীদ, আপনার সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আমার। তবুও মাম্মা তো আবার আপনাকে সম্মান করত, সেই হিসেবে শুধু একটা কথাই আপনাকে জানিয়ে রাখি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কি কথা বলবে তা শোনার জন্য। ঐশ্বর্য গুরুগম্ভীর স্বরে বলল, আমি উৎসা পাটোয়ারিকে মিসেস উৎসা ঐশ্বর্য রেগ চৌধুরী বানাতে চাই। আই মিন টু সে, উৎসাকে বিয়ে করব। বিয়ে? রীতিমতো তবদা খেয়ে গেল উৎসা। আফসানা পাটোয়ারির দিকে তাকাতেই চোখাচোখি হলো। তিনি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি সত্যি বিয়ে করতে চাও? শহীদের প্রশ্নে বিরক্ত হয় ঐশ্বর্য। তো আপনার কি মনে হচ্ছে আমি কি আপনার সঙ্গে মজা করছি? শহীদ কিছুটা বিব্রত হলো। রুদ্র, নিকি, জিসান, কেয়া হৈ হৈ করে উঠল। কেয়া আবেগের বশে রুদ্রকে হাঁক করে ফেলে। আই এম সো হ্যাপি। রুদ্র কিয়ৎক্ষণের জন্য থমকে গেল। কেয়া বুঝতে পেরে সরে গেল। সরি। রুদ্র মৃদু হাসল। কেয়া ফের বলল, খবরটা দারুণ ছিল। রুদ্র টিপুনি কেটে বলে, স্পর্শটাও দারুণ ছিল। কেয়া কিছুটা লজ্জা পায়। উৎস সবার মাঝখানে বলে ওঠে, করব না বিয়ে, আপনি অসভ্য রিক চৌধুরী। ঐশ্বর্য বর্ষা থেকে উঠে দাঁড়ালো। তাতে উৎসা পিছিয়ে গেল, দৌড়াতে লাগলো সিঁড়ির দিকে। রেড রোজ স্টপ। উৎসা থামল না, ছুট লাগালো। ঐশ্বর্য ফের বলল, শহীদ মনে মনে খুশি হলো। যাক, অবশেষে বড় ছেলে তার বোনের মেয়েকে বিয়ে করেছে। এর মানে ঐশ্বর্য ওদের কাছাকাছি থাকবে। আফসানা পাটোয়ারি মোটেও এই বিয়েতে সম্মতি দিচ্ছেন না, কিন্তু যেখানে সবাই রাজি সেখানে তিনি কিছু বললে সবাই তাকে চেপে ধরবে। সফেদ পর্দা ভেদ করে সূর্যের আলো মুখে এসে পড়ছে উৎসার। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিয়েছে সে। উঠতে গিয়েও উঠতে পারল না সে। এমন মনে হচ্ছে কোনো ভারী জিনিস তার ওপর আছে। অন্ধকার রুমে অল্প বিস্তর আলোয় উৎসাহ ঐশ্বর্যের স্নিগ্ধ মুখশ্রী দেখতে পেল। কি নিষ্পাপ! হয়তো মানুষ ঠিকই বলে, ঘুমন্ত অবস্থায় প্রতিটি মানুষকে নিষ্পাপ মনে হয়, একদম বাচ্চাদের মতো। এই যে এখন উৎসার কাছে ঐশ্বর্যকে নিতান্তই বাচ্চা মনে হচ্ছে। ঐশ্বর্য উৎসাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। উৎসা মৃদু কেঁপে উঠল। এই যে অসভ্য রিক চৌধুরী, সরুন আমার ওপর থেকে, সরুন। বেবি সামথিং নিডস। উৎসাহ অবাক চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। কত নির্লজ্জ এই লোক! এই তো কাল রাতেই নিজের রুমে গিয়েছিল উৎসাহ ঘুমানোর উদ্দেশ্যে, কিন্তু ঐশ্বর্য উৎসাকে গিয়ে নিয়ে আসতে লাগলো। উৎসাহ আসতে না চাইলেও এক প্রকার কোলে তুলে নিয়ে এসেছে। এরপর নিজের রুমে এনে সেই বুকে যে শুয়েছে আর নামার নাম নেই। ছি ছি, কি বলছেন এসব? এই উঠুন আমার উপর থেকে। ঐশ্বর্য উৎসার খানে নাক ঘষতে লাগলো। উফ সুইট হার্ট, তোমার বডি স্মেল টানে।
উৎসা থতমত খেয়ে গেল। নির্লজ্জ। ঐশ্বর্য উৎসার বুকে মাথা রেখে শুয়ে আছে। এদিকে উৎসা বেচারি এইভাবে শুয়ে থাকতে থাকতে ক্লান্ত। ছাড়ুন ছাড়ুন, সকাল হয়ে গেছে। ঐশ্বর্য ছাড়ল না, উৎসাকে টেনে নিজের পেটের উপর তুলে নেয়। বেবি, সামথিং সামথিং। উৎসা ঐশ্বর্যের বুকে কিল বসিয়ে দেয়। এত কিসের সামথিং সামথিং? আপনার ক্যারেক্টারলেস মানুষ। করব না আমি বিয়ে। ঐশ্বর্য উৎসার হাতের আঙুলে কামড় দেয়। মৃদু কোকিয়ে উঠল উৎসা। উফ, ব্যথা পাই আমি। ঐশ্বর্য সিল্কি চুলগুলো পেছনে ঠেলে দেয়। উৎসার কোমর জড়িয়ে ধরে। আমার ফার্স্ট নাইট এখনো হয়নি। আই কান্ট কন্ট্রোল। উৎসা ঐশ্বর্যের মুখ চেপে ধরে। আরে বেশরম, কি বলেন এসব? উৎসা ঐশ্বর্যের পেট থেকে নেমে বিছানায় বসলো, নিজের ওড়না টেনে গায়ে জড়ায়। ঐশ্বর্য উঠে উৎসের ওড়না টেনে সরিয়ে দেয়। গলায় মুখ গুজে দিতেই উৎসা ঐশ্বর্যের ভারে কিছুটা কাত হয়ে গেল। সকাল হয়ে গেছে রিক চৌধুরী, এবার সরুন। ঐশ্বর্য অ্যালার্ম দেখলো, সবে 5:30 বাজে। এটা কি সকাল নাকি ভোর? বেবি, এখনো সকাল হয়নি, আর একটু ঘুমাই। উৎসা ঐশ্বর্যের হাত সরিয়ে ফেলে। তো ঘুমান, কে মানা করেছে? আমি যাই। ঐশ্বর্য উৎসাকে টেনে আবার বিছানায় শুয়ে ওর ওপর নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। আমার সাথে তুমিও ঘুমাবে সুইটহার্ট। যদি একটু ডিস্টার্ব করেছো তাহলে খেয়ে নেবো তোমাকে। উৎসা হাঁসফাঁস করছে। লোকটা দারুণ নির্লজ্জ। ঐশ্বর্য উৎসার ললাটে চুমু খায়। মৃদু কেঁপে উঠল উৎসা। ফুলের গন্ধে মৌ মৌ করছে পুরো বাড়ি। আজ আফসানা পাটোয়ারির ভাইয়ের বড় ছেলে মাহমুদ আসবে, সেই হিসেবে আয়োজন করেছেন উনি। এদিকে ঐশ্বর্য সোফায় বসে বসে মিসেস মহিলার কাজকর্ম দেখছেন, কিন্তু তা বুঝতে দিচ্ছে না আফসানাকে। আইপ্যাড হাতে নিয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত ঐশ্বর্য। এই শোন, তাড়াতাড়ি রান্না চাপা, আজ গেস্ট আসবে, আর গেস্ট রুম পরিষ্কার করে রাখবি। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলে এগিয়ে যেতে লাগলো। ঐশ্বর্য চোয়াল শক্ত করে নেয়। আইপ্যাড সোফার উপরে রেখে উৎসের ওড়নার অংশ টেনে ধরে। কি হচ্ছে এসব? এটা ড্রয়িং রুম, তোমার বেডরুম না ঐশ্বর্য। ঐশ্বর্য বাঁকা হাসলো। মিসেস মহিলা, বেডরুম হোক বা ড্রয়িং রুম, বউটা তো আমারই। বাই দ্য ওয়ে, আমার বউকে হুকুম করার আপনি কে? হু আর ইউ? উৎসাহ ফিসফিসিয়ে বলল। প্লিজ ঝামেলা করবেন না। ঐশ্বর্য চোখ রাঙিয়ে তাকালো। উৎসাহ মুহূর্তে চুপসে গেল। ঐশ্বর্য, তুমি ভুলে যাচ্ছ উৎসাহ আমাদের উপর নির্ভর, আমাদের টাকায় খায় আমাদের। নো নো, ভুল বললেন আপনি। আফসানা পাটোয়ারিকে থামিয়ে বলল ঐশ্বর্য। আফসানা বুঝল না ঐশ্বর্যের কথা। মানে? ঐশ্বর্য তাচ্ছিল্যের হাসি হাসলো। আপনি ঠিকই বলেছেন, নির্ভর, খাওয়া সবই ঠিক, তবে এখানে উৎসাহ নয়, আপনি আছেন। আপনি উৎসার উপর নির্ভরশীল। ওদের বাড়ি, ব্যবসা থেকে শুরু করে সবকিছু ভোগ করছেন। আফসানা দাঁত কটমট করলেন। ঐশ্বর্য তাকে অপমান করছে তা স্পষ্ট। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকের পর যদি আমার ওয়াইফকে কোনো রকম অর্ডার করেন তাহলে সত্যি খুব খারাপ হয়ে যাবে। আফসানা বলে ওঠে। তাহলে ও কি বসে বসে খাবে? সেটাই চাও তুমি? ঐশ্বর্য আরাম করে সোফায় বসলো, তবে এখনো উৎসের ওড়না ছাড়ল না। আমার ওয়াইফ বসে বসে খাবে নাকি কাজ করে খাবে সেটা আপনার দেখার বিষয় না। আর বেশি বাড়াবাড়ি করলে আমি উৎসার বদলে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। আর হ্যাঁ, ব্যবসা নিয়ে চিন্তা করবেন না, এটাও আমি সামলে নিতে পারবো। আফসানা পাটোয়ারি চুপসে গেলেন। এই ঐশ্বর্যের উপর ভরসা নেই তার। দেখা গেল সত্যি সত্যি ওকে বাড়ি থেকে বের করে দেবে। আর এই বাড়ি থেকে বের করে দিলে কি হবে আমার? আফসানা নানা চিন্তা ভাবনা করে দ্রুত পায়ে দোতলায় চলে গেল। আপনি কেন ঝামেলা করছেন? উফ। ঐশ্বর্য উৎসার ওড়না ছেড়ে দিল। উৎসাহ শুকনো ঢোক গিলল। অদ্ভুত মানুষ, পদে পদে রূপ বদলায়। বিকেলের দিকে বাড়ি সাজানো হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও সব হয়ে গেছে। কিয়ৎক্ষণ পর মাহমুদ এলো। উৎসাহ মাহমুদের থেকে সবসময় কিছুটা দূরত্ব বজায় রাখে। অবশ্যই তার কারণ আছে। মাহমুদের আচরণ অদ্ভুত রকমের। বরাবরই উৎসাহকে বাজেভাবে ছুঁতে চায় মাহমুদ, কিন্তু উৎসাহ সরে এসেছে। উৎসাহ এই কথা শুনে আফসানা পাটোয়ারিকে বলেছিল, কিন্তু আফসানা পাটোয়ারি উল্টো উৎসাহকেই দোষ দিয়েছে। ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে জিসান আর ঐশ্বর্য ভার্সেস গেম খেলছিল। নিকি আর কিয়া গল্প করছে।
উৎসা দোতলায় আছে। মাহমুদ আসতেই আফসানা পাটোরি এগিয়ে গেল। মাহমুদ, আয় বাবা আয়। ঐশ্বর্য আর চোখে একবার দেখল মাহমুদকে। কেমন জানি একটা, মুখে দাড়ি ভর্তি। আর আশ্চর্যের বিষয় হলো ওর হাসি, কথায় কথায় ভ্যাবলার মতো হাসছে। কেমন আছো পুপি? এই তো ভালো। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুপা কোথায়? দেখছি না যে। উনি উপরের রুমেই আছে। তুই আয় ভেতরে। মাহমুদ ভেতরে গেল, তবে ঐশ্বর্য কেয়া জিসানকে চিনতে পারল না। মাহমুদকে সোফায় বসলো, নিকিকে উদ্দেশ্য করে শুধায়, কি রে নিকি, ওরা কি তোর ফ্রেন্ড? নিকি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না মা, তোমাকে বলিনি। উনি হলেন ঐশ্বর্য ভাইয়া। ঐশ্বর্য নাম শুনে মাহমুদ বুঝতে পারে শহীদের আগের পক্ষের ছেলে। ও, আর ওরা হলো ভাইয়ের ফ্রেন্ড। মাহমুদকে সবাই অদ্ভুত চোখে দেখে। ছেলেটাকে দেখেই কেমন অদ্ভুত লাগছে। তৎক্ষণাৎ উৎস ড্রয়িং রুমে নেমে এলো। মাহমুদ ওকে দেখে বিশ্রী হাসলো। উৎসের শুকনো ঢোক গিলে মাহমুদ উঠে সিঁড়ির কাছে এগিয়ে গেল। উৎসের দিকে হাত বাড়িয়ে বলে, উৎসা কেমন আছো তুমি? ঐশ্বর্য এসে মাহমুদের হাত ধরে। হায়, আমাদের সঙ্গে পরিচিত হও। উৎসাহ আর চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ইশারা করে যাওয়ার জন্য। উৎসাহ গুটি গুটি পায়ে সোফার দিকে এগিয়ে গেল। মাহমুদ দেখল, সে তো উৎসার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু মাঝখানে এই ছেলে কেন এলো? ঐশ্বর্যের থেকে হাত ছাড়িয়ে নেয় মাহমুদ। ঐশ্বর্য গিয়ে নিজ স্থানে বসে পড়ল, একদম উৎসার সামনাসামনি। দৃষ্টি তার উৎসার দিকে। এদিকে উৎসাহ ঠিক মতো তাকাতে পারছে না, এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। উফ, এই লোকটা অদ্ভুত তো। তাকিয়ে আছে তো আছেই, চোখ সরাচ্ছে না পর্যন্ত। এবার উৎসাহ বেশ অস্বস্তি লাগছে। সে উঠে আবার দোতলার দিকে এগিয়ে যেতে লাগলো। ঐশ্বর্য আইপ্যাড রেখে উৎসের পিছু পিছু যেতে লাগে। কেয়া ঠোঁট টিপে হাসলো। আজব তো, তখন কি চোখ দিয়ে গিলে খাবে? ভাবনার মাঝখানে কেউ একজন হ্যাঁচকা টানে নিজের কাছাকাছি নিয়ে নেয় উৎসাকে। অসভ্য ডিক চৌধুরী, সবসময় এত টানাটানি করেন কেন? ঐশ্বর্য আচমকা উৎসের ওষ্ঠদায় আঁকড়ে ধরে। উৎসাহ কিছু বোঝার আগে এই ঐশ্বর্য অধর চুম্বনে ব্যস্ত হয়ে ওঠে। উৎসাহ ঐশ্বর্যের বাহুতে ধাক্কা দেয়, কিন্তু ঐশ্বর্য নড়ল না। ঐশ্বর্যের হাত বিচরণ করছে উৎসার কোমরের ভাঁজে ভাঁজে। উৎসাহ কেঁপে কেঁপে উঠছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এই বুঝি। ঐশ্বর্যকে আবারও ধাক্কা দেয় উৎসাহ। ঐশ্বর্য মিনিট দশেকের পর উৎসার ঠোঁট ছেড়ে দেয়, কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস টেনে নেয়। ঐশ্বর্য আবারও উৎসার দিকে তাকালো। উৎসাহ কাঁপছে, এলোমেলো দৃষ্টি ফেলছে ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য আবারও অধর চুম্বন করতে চায়, কিন্তু উৎসাহ ঐশ্বর্যের ঠোঁট চেপে ধরে। সুইট হার্ট, আরেকবার প্লিজ। ছাড়ুন আমায়। প্লিজ প্লিজ, লাস্ট বার প্লিজ। বিয়ে করবি না মানে? আই উইল কিল ইউ, শেষ করে দেব। ঐশ্বর্যের দাবাং হাতের চর খেয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে আছে, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ঐশ্বর্য ক্লান্ত স্বরে বলল, সুইট হার্ট, তুই আমাকে রাগাস কেন? উৎসে চোখ বুজে লম্বা নিঃশ্বাস টেনে নেয়। ঐশ্বর্য ভীষণ ভয়ঙ্কর। এই তো কিছুক্ষণ আগেই মাহমুদ ডিরেক্ট উৎসের রুমে চলে এলো তার সঙ্গে কথা বলতে। উৎসা মাহমুদকে দেখে প্রচণ্ড রাগ হয়। এ কি মাহমুদ ভাইয়া, আপনি আমার রুমে কেন? মাহমুদ বিশ্রী হাসলো। উষা, আমি তো তোমার সঙ্গেই দেখা করতে এসেছি। উৎসা কপাল কুঁচকে নেয়। দেখুন ভাইয়া, আপনি প্লিজ রুম থেকে বের হন। মাহমুদ চট করে উৎসার হাত ধরে ফেলল। উষা, বিশ্বাস করো, তোমাকে দেখলে হুঁশ থাকে না। অসভ্য, ছাড়ুন আমার হাত। না জানো, তোমাকে এত সহজে কি করে ছাড়ি? উৎসা নিজের হাত টান দিয়ে ছাড়িয়ে নিল। যেই মাহমুদের গালে চড় দিতে চায়, তৎক্ষণাৎ মাহমুদ ওর হাত ধরে ফেলে। অদ্ভুতভাবে স্পর্শ করে মোলায়েমভাবে ছুতে লাগলো। নির্লজ্জ, ছাড় আমার হাত। উৎসা মাহমুদকে সজোরে লাথি দিয়ে দরজার উপর ফেলল। আর যদি কখনো আপনাকে আমার রুমে দেখি তাহলে। আর কিছু বলার আগেই ঐশ্বর্যকে দেখতে পেল উৎসা। তৎক্ষণাৎ মাহমুদ বেরিয়ে গেল। মাহমুদ বের হতেই দরজা লক করে দেয় ঐশ্বর্য। আচমকা উৎসাকে সজোরে থাপ্পড় বসালো। উৎসা মিনমিনে গলায় বলল, আপনার সঙ্গে থাকবো না আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে করবে না? কথাটা ঝঙ্কার তুলল ঐশ্বর্যের কানে। আবারও গালে পড়ল ঠাস করে। এবারে টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল উৎসা।
সুইটহার্ট, ভালো যখন বাসতে বাধ্য করেছো, তাহলে তো এখন বিয়ে করতেই হবে। অন্য মেয়ে হলে জাস্ট একটা রাত ইউজ করে ছেড়ে দিতাম, কিন্তু তুমি ভালোবাসাতে ফোর্স করেছো, এবার থাকতে তো হবেই। উৎসাহ শব্দ করে কেঁদে উঠল। ব্যথা পেয়েছে সে, গাল দুটো লাল হয়ে আছে।